বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। প্রিসাইজ মেন্টরশিপের পক্ষ থেকে এইচএসসি 22 সাজেশন প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার নাম আদর আলম আলভি, পড়াশোনা করতেছি বুটেক্সের ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো আমরা কিছুক্ষণ 1-2 মিনিট ওয়েট করি কে জয়েন করতেছে। আচ্ছা, তো আজকে তোমাদের এই সাজেশন প্রোগ্রামের প্রথম ক্লাস। তো আজকে আমরা কথা বলবো আমরা আলোচনা করবো ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা, এই দুটি টপিকের উপর। তো পর্যায়ক্রমে অন্যান্য চ্যাপ্টার করে ক্লাস আসতেছে। তো আজকে শুরু করবো আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা, এই দুটোর উপরে। তো প্রথমে আমরা ম্যাট্রিক্সে চলে যাই। প্রথম আলোচনা আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক নিয়ে করবো, পরে সরলরেখায় যাচ্ছি। তো শুরু করার পূর্বে তোমাদের কে কে আছো আমাকে জানিয়ে দাও, কমেন্ট করে জানিয়ে দাও যে কে কে আছো। তোমরা এই ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাতে সবাই উপকৃত হতে পারে। আচ্ছা, দেখতে পাচ্ছি কয়েকজন জয়েন করছেন। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, হ্যাঁ, সো লেটস গেট ইনটু দ্য টপিক। তো ম্যাট্রিক্স, তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষার খুব বেশি কিন্তু সময়ের বাকি নেই, নভেম্বরের সম্মত পরীক্ষা। তো এখন আমি ধরে নিচ্ছি যে তোমাদের একদম বেসিক যে জিনিসগুলো, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার অলরেডি। তো বেসিক অলরেডি ক্লিয়ার, ওইটা ধরে নিয়েই আমি ক্লাস নিয়ে শুরু করতেছি। তো এখন তোমাদের শেষ মুহূর্তে কিন্তু সব কিছু দেখবা, যে সব কিছু এখন পারফেক্টলি দেখার কিন্তু সময়টা নাই। এখন এই মুহূর্তে যেটা করা উচিত, যেটা আমার মনে হয় যে স্পেসিফিক যে টপিকগুলো আছে, যে টপিকগুলো বারবার রিপিট হচ্ছে, আমার যে মেন বিষয়গুলো বারবার রিপিট হচ্ছে প্রতি বছর বা কয়েক বছর অন্তর অন্তর, তো ওই জিনিসগুলোর উপরে ভালোভাবে আয়ত্ত আনার, যাতে ওই টপিকগুলো থেকে পরীক্ষা যদি কোয়েশ্চেন আসে যাতে তুমি ওইখানে না আটকাও, তুমি ওই টাইমটা যে জিনিসগুলো তুমি পারতেছো না এক্সাম হলে ওইখানে কাজে লাগাতে পারো। তো এভাবে পড়লে তুমি অনেক টাইম সেভ করতে পারবে এবং শেষ পর্যন্ত একটি ভালো প্রিপারেশন নিতে পারবে। তো ম্যাট্রিক্সে অনেক অনেক খুঁটিনাটি অনেক কিছু আছে। সো যদি একদম মেইন টপিকগুলো আলাদা করি, যে এইগুলা তোমার দেখার মতো অ্যাকচুয়ালি, মানে বাকি জিনিসগুলো যা আছে ওগুলো তুমি এমনিতেই পারবা, বা এতদিন পড়ার কারণে সেগুলো অলরেডি তোমার আত্মস্থ হয়ে যাওয়ার কথা। তো তো আমরা প্রথমে তোমরা ম্যাট্রিক্সের বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো জেনে আসছো। তো ওইসব নিয়ে আমি আর কথা বলবো না। তো আমি গুণ নিয়ে একটা কথা বলবো, গুণ নিয়ে একটা অঙ্ক করাবো, ম্যাথ করাবো, তারপর নির্ণায়কে চলে যাবো, নির্ণায়কের কয়েকটা টাইপ দেখাবো, তারপরে যে জিনিসগুলো থেকে তোমার কোয়েশ্চেন আসে, সিকিউ আসলে ম্যাক্সিমাম টাইম এই জিনিসগুলো থেকে, বিপরীত ম্যাট্রিক্স, ক্রেমারের নিয়ম, বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমাধান, এই সব থেকে সিকিউ আসার প্রবাবিলিটি বেশি। আর নির্ণায়ক তো থাকে, আর ম্যাট্রিক্স থেকে যা আসবে ওইটা 1.1 থেকে যেটা আসবে ওইটা ইউজুয়ালি পারা যায়, কম্পারেটিভলি ইজি। তো ওইটা থেকে বেশি আলোচনা আমি করবো না। তো একটা অঙ্ক তারপর দেখে। আচ্ছা, সে সাপোজ তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, যেটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে এ,
একটা ম্যাট্রিক্স দেয়া আছে স্কয়ার ম্যাট্রিক্স, যেটা হচ্ছে অর্থাৎ সারি এবং কলামের সংখ্যা সমান। তো এই ম্যাট্রিক্সের জন্য তোমাকে যদি বলে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i এটার মান কত বের করতে পারবা না? হ্যাঁ, এটা ইজি। এখানে হচ্ছে তোমার a স্কয়ার বের করতে হবে। a স্কয়ার জন্য কি করতে হবে? a এর সঙ্গে a গুণ করতে হবে, তাহলে আমরা a স্কয়ার পেয়ে যাব। এটার মধ্যে গুণের নিয়মটা চলে আসতেছে, তারপরে 4 এর সঙ্গে a গুণ করে সেটা থেকে বিয়োগ দিতে হবে এবং তার এই সম্পূর্ণটা থেকে 5i আবার মাইনাস দিতে হবে। তো একটা অঙ্কের মধ্যে আমার যোগ বিয়োগ গুণ ভাগ মোটামুটি সবকিছু লাগতেছে। আমি একটা অঙ্কই দেখাচ্ছি, তো তোমরা অন্যান্য টাইপের সবকিছু মোটামুটি পারবা। আর 1.1 থেকে এটা একটা আসার মতো অঙ্ক, অন্যান্য যা যা আছে বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ। তো গুণের মধ্যে ধরো তোমার গুণনের মধ্যে ধরো যদি এরকম দিত যে তোমার a আর b দুটো ম্যাট্রিক্স দেয়া আছে, a b দুটো ম্যাট্রিক্স দেয়া আছে, তোমার a b b a এসব নির্ণয় করতে বলবো, এইসব তো ইজিলি সব তোমরা পারবা। তারপর যদি বলে a b b এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, সেটা আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার সময় আরেকটু ডিটেইলসে দেখব। তো সেটাও নির্ণয় করা এখান থেকে পসিবল, আমরা শুধুমাত্র গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তো হচ্ছে এটার জন্য স্কয়ার মাইনাস মাইনাস 5i এটার মান আমার বের করতে হবে। তো আমি a জানি, a আমার কাছে দেয়া আছে, তো এটার জন্য এখানে আমি a স্কয়ারটা বের করে ফেলি। a স্কয়ার মানে হচ্ছে a ইনটু a। এখন আমরা গুণ করার সময় নিয়ম জানি কি, যে প্রথম সারির সঙ্গে প্রথম কলাম বরাবর গুণ করে প্রথম ভুক্তিতে লিখব। কি করব? প্রথম সারির সঙ্গে প্রথম কলাম বরাবর গুণ করে প্রথম ভুক্তিতে লিখব। তো ওটা যদি লিখি 1 1 গুণ করলে 1, সাথে হচ্ছে 2 এর সঙ্গে 2 গুণ করলে প্লাস 4, এই 2 এর সঙ্গে এই 2 গুণ করলে প্লাস 4, এগুলো আমার প্রথম ভুক্তি। দ্বিতীয় ভুক্তি কি হবে? দ্বিতীয় ভুক্তি হচ্ছে প্রথম সারির সঙ্গে দ্বিতীয় কলাম গুণ করে আমি দ্বিতীয় ভুক্তিতে লিখব। প্রথম সারির সঙ্গে দ্বিতীয় কলাম গুণ, তো 1 1 এর সাথে 2 গুণ করলে হবে 2 প্লাস 2 এর সাথে 1 গুণ করে 2, সাথে হচ্ছে 2 এর সাথে 2 গুণ করলে 4, এগুলো আমার দ্বিতীয় কলাম। আমি আরেকটু কাছাকাছি লিখি, এরকম ছিল না, 2 যোগ 4 আর তৃতীয় ভুক্তিটা কি হবে, মানে প্রথম সারি তৃতীয় 3 নম্বর কলামে কি হবে, মানে আমি প্রথম সারির সাথে তৃতীয় কলাম গুণ করে এবার লিখব। তো 1 এর সাথে 2 গুণ করলে 2, সাথে হচ্ছে 2 এর সাথে 2 গুণ করলে যোগ 4, সাথে হচ্ছে 2 এর সাথে 1 গুণ করলে যোগ 2। একইভাবে পরের দুইটা স্টেপ যদি আমি করি, আমার এই দ্বিতীয় সারির প্রথম কলামের ভুক্তিটা কি হবে? তাহলে আমি দ্বিতীয় সারির সঙ্গে প্রথম কলাম গুণ করে এই বরাবর লিখব। তো গুণ করে আসো, 2 অক্ষে 2, সাথে হচ্ছে 2 অক্ষে 2, এটা হচ্ছে 4। তো এটা গেল। তো এটা এই ভুক্তি বরাবর বসবে হলো দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় কলাম, 2 গুণে 4 যোগ 1 যোগ হচ্ছে 2 গুণা 4। একইভাবে আমি যদি করে ফেলি, পরেরটা করলে 2 গুণে 4 প্লাস 2 প্লাস 2 অক্ষে 2। একইভাবে এই ভুক্তিটা কি হবে, যে তৃতীয় সারির সঙ্গে প্রথম কলাম গুণ করে আমি এই বরাবর বসাবো। আমার গুণ করা শেষ। হচ্ছে যে মধ্যে যে যোগাকৃতির রাশিগুলো আছে ওইগুলো জাস্ট বসে ফেলবো। তো আমি উপরের লাইনে মুছে ফেলতেছি, তারপরে হচ্ছে আমার এইটুকু থাকলো, আমি এইটুকু মুছে ফেললাম। তো এই লাইনের পরে আমি উপরে করতেছি, এই লাইনের পরে যদি উপরে করি এই সাইড থেকে, তাহলে হচ্ছে যেটা আসে 4 4 8 1 9, এটা আসবে হলো 8, এটা যোগ করলে হবে হচ্ছে 8, একইভাবে এটা যোগ করলে হবে 8, এটা যোগ করলে হবে 9, এটা যোগ করলে হবে 8, এটা হচ্ছে 8
এটা হচ্ছে আমার 8 আর এটা হচ্ছে আমার 9। তো আমি a স্কয়ার পেয়ে গেলাম। তো a স্কয়ার আমার পেয়ে গেছি। তো আমি a স্কয়ার পেয়ে গেছি। এখন জাস্ট হচ্ছে আমার এই রাশিটা সরলীকৃত করলেই হয়ে যাচ্ছে। a স্কয়ার আমি জানি, এর সঙ্গে 4 গুণ আমি সরলীকৃত করার মধ্যেই করতে পারবো, স্পেসিফিক্যালি আমার আলাদাভাবে করার দরকার নেই। সাথে হচ্ছে 5/2 আমি ওই সময় করে ফেলবো। তো এই জিনিসটা আমি মুছে ফেলতেছি, এই জিনিসটা মুছে ফেলতেছি। তো এটা হচ্ছে আমার তাহলে a স্কয়ার। আমি এই জিনিসটা মুছে ফেলি। আমি জাস্ট এখানে a স্কয়ার বের করেছিলাম। এখন আমার বের করতে হবে কি a স্কয়ার মাইনাস 4a প্লাস 5a, এটার মান বের করতে হবে। এখন a স্কয়ার মাইনাস 4a প্লাস মাইনাস 5i, এটার মান বের করতে হবে। এখন a স্কয়ার মানে আমি জানি এটা, a স্কয়ারের মান হচ্ছে এটা 988898889 মাইনাস 4a। আচ্ছা আমার a দেয়া ছিল, a দেয়া ছিল হচ্ছে 1 2 2 1 2 1 এটা তো দেয়া ছিল, হ্যাঁ এটা দেয়া ছিল। এখন তাহলে এখন যদি এটার সঙ্গে এর সঙ্গে 4 গুণ করে এখানে লিখতে হবে। তো আমি এই এর সঙ্গে যদি 4 ডাইরেক্ট গুণ করে দিই, 4 গুণ করা মানে কি প্রতিটা ভুক্তির সঙ্গে 4 গুণ হয়ে যাবে। নির্ণায়কের ক্ষেত্রে যেটা হয় যে কোনো একটা কিছু গুণ করা বা কমন বা ভাগ করার ক্ষেত্রে কোনো একটা সারি বা কলাম বরাবর আমি গুণ বা ভাগ করি, বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করা মানে হচ্ছে আমার প্রতিটা ভুক্তির সঙ্গে গুণ করতে হবে। প্রতিটা ভুক্তির সঙ্গে যদি সাথে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে এটা হবে 4 অক্ষে 4, এটা হচ্ছে 4 দুগুণে 8, এটা 4 দুগুণে 8, তারপরে এটা হচ্ছে 4 দুগুণে 8 4 8 8 8 4, এই সাথে হচ্ছে মাইনাস 5i। আর i কি? i হচ্ছে একক বা অভিযোগ ম্যাট্রিক্স। এখন তুমি এমনিতে বাস্তব সংখ্যার ক্ষেত্রে এমনিতে সংখ্যা যখন যোগ বিয়োগ করি তখন 1 এর যেরকম একটা নিয়ম, যেমন আমি যদি বলি x সমান y, এইখান থেকে যদি আমি y টাকে x এ নিয়ে আসি, x বাই y সমান কত হয় 1 আসে। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই 1 কে আমি i বলতেছি। এরকম যে কোনো একটা জিনিসকে আমি যদি এরকম গুণ টুন করি, গুণ 1 কে কোনো একটা সংখ্যার সাথে গুণ করা মানে কি ওইটা ওই অবস্থায় থেকে যা। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রেও i এর ভূমিকাটা এরকম কাইন্ড অফ সেম। তখন 5 এর সঙ্গে i গুণ করলে তো i এর মাত্রা কত? i এর মাত্রা হচ্ছে তোমার যে ম্যাট্রিক্সটা নিয়ে হিসাব করতেছো ওইটার মাত্রাকে তুমি i এর মাত্রা ধরবা। এখন এর মাত্রা কত মানে এখানে 3/3, তো আমি i তো ধরবো 3/3। কারণ i মানে হচ্ছে তোমার 5 থাকলো, i মানে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, এটাই হচ্ছে তোমার i। আর এইটার সঙ্গে যদি 5 কে গুণ করে দাও তাহলে হচ্ছে প্রতিটা ভুক্তির সঙ্গে 5 গুণ হয়ে যাবে। আর প্রতিটা ভুক্তির সাথে 5 গুণ হওয়া মানে হচ্ছে 0 এর সাথে গুণ করলে তো আলটিমেটলি 0ই থাকবে, শুধুমাত্র যেখানে যেখানে 1 আছে সেখানে সেখানে 5 গুণ হয়ে যাবে। তো আমি ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, যদি গুণ করে দিই তাহলে হচ্ছে এখানে 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 5 হয়ে যাবে। 5 এখন আমি যদি প্রথমে এই দুটো বিয়োগ করি তারপর যেটা পাবো সেটা থেকে এইটাও বিয়োগ করি 9। এখন বিয়োগ বলতে হচ্ছে প্রতিটা ভুক্তির সাপেক্ষে প্রতিটা ভুক্তির সাথে প্রতিটা ভুক্তিকে বিয়োগ করতে হবে, প্রতিটা ভুক্তি থেকে প্রতিটা ভুক্তিকে বিয়োগ করে ওই ভুক্তি বরাবর লিখতে হবে। তো 9 থেকে 4 গেলে থাকে হচ্ছে 5, তো 8 থেকে 8 দিলে 0, 8 থেকে 8 দিলে 0, 8 থেকে 8 দিলে 0, 9 থেকে 4 গেলে 5, 8 থেকে 8 দিলে 0, 8 থেকে 8 দিলে 0, 8 থেকে 8 দিলে 0, 9 থেকে 4 গেলে 5 মাইনাস 5 0 0 0 5 0 0 0 5। তো দেখো এই দুইটা বিয়োগ করলে কত হবে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই দুইটা সেম ম্যাট্রিক্স, তো বিয়োগ করলে 0। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছো। তো এটার মধ্যে আসলে খুব একটা জটিল কিছু নাই যেটা বুঝতে অসুবিধা হবে, এটা সবাই জানো। তো আমি মানে একদম বেসিক থেকে শুরু করব। তো আমি এটা মুছে ফেলতেছি। তো আমরা গুণ কিভাবে করে ওই জিনিসটা দেখে ফেললাম এখানে। তো সাথে একটা স্পেশাল টাইপের অঙ্ক দেখে ফেললাম যেটা হচ্ছে 1.1 এর মধ্যে যদি আসার হয় তাহলে এই টাইপের করে ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা মুছে ফেলতেছি।
আচ্ছা, তো আমাদের পরের বিষয় হচ্ছে নির্ণায়ক। তো নির্ণায়ক কি? নির্ণায়ক হচ্ছে প্রতিটা বর্গ ম্যাট্রিক্সের জন্য, অবশ্যই প্রতিটা বর্গ ম্যাট্রিক্সের জন্য যে মান পাওয়া যায়, প্রতিটা বর্গ ম্যাট্রিক্সের জন্য যে তার স্পেসিফিক একটা মান পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের নির্ণায়ক। এখন নির্ণায়ক বের করার বেসিক প্রসিডিউর তোমরা জানো, তো আমি তারপরে একটু দেখাই দিই, কারণ আমার এই বিষয়টা যেটা দেখাবো সেটা আমার পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। ঠিক আছে? তো ধরো একটা তোমার ম্যাট্রিক্স আছে এ, ম্যাট্রিক্স ছিল হচ্ছে এ, এবং ওইটা যদি নির্ণয় করতে চাই, ধরো ম্যাট্রিক্স ছিল হচ্ছে এ বি সি জি ই এফ এক্স ওয়াই জেড। ঠিক আছে? এটা হচ্ছে নির্ণায়কের সাইন। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেরকম এখানে থার্ড ব্র্যাকেট টাইপের একটু দেওয়া হয়, বাট নির্ণায়কের ক্ষেত্রে শুধু দুইটা থাকে। নির্ণায়ক করার সময় যেটা করতে হবে যে আমি যে কোনো একটা সারি বা কলাম বরাবর নির্ণায়ক বের করতে পারি, যে কোনো একটা সারি বা কলাম বরাবর নির্ণায়ক মানে বিস্তৃত করে নির্ণায়কের মান বের করতে পারি। তো আমি যদি প্রথম সারি বরাবর বিস্তৃত করি, মানে প্রথম সারি বরাবর যদি এ নেই, তাহলে বাকি হচ্ছে আমার নিয়ম হচ্ছে এটা, যে কোনো একটা যে ভুক্তিটা আমি নিব, যে সারি বরাবর বিস্তৃত করতেছি ওইটার যে ভুক্তি নিব, ওই ভুক্তি যে সারিতে এবং যে কলামে আছে ওইটাকে আমি বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দেওয়ার পর যেটা থাকবে ওইটা নির্ণায়কের মানটা আমি বের করব। তো হচ্ছে এটা মানে হচ্ছে তাহলে এ আছে প্রথম সারিতে প্রথম কলাম, তাহলে এই কলাম বাদ, এই সারি এই কলাম বাদ, তাহলে ইএফ ওয়াই জেড তারপর মাইনাস বি, কারণ প্রথম সারি বরাবর বিস্তৃত করতেছি, সাথে হচ্ছে আমার বি যে কলামে আর সারি যে সারিতে এবং কলামে আছে সেটা বাদ চলে যাবে, তাহলে থাকবে কি ওয়াই এফ এক্স জেড প্লাস সি যে সারিতে কলামে আছে বাদ চলে যাবে, থাকবে হচ্ছে ওয়াই ই এক্স ওয়াই। আচ্ছা, এইটাই হচ্ছে মূলত আমার যে কোনো একটা মানে জেনারেলাইজ একটা ফর্মুলা দেখাইলাম আমি, যে নির্ণায়কের মানটা কি হবে। এখন আমি যদি কোনো একটা এরকম একটা সিনারিওতে, কোনো একটা এরকম কেসে আমি কোনোভাবে এ বি এর মান 0 আনতে পারতাম, তাহলে কি হইতো বিষয়টা? তাহলে আমার এই পুরো টার্মটা 0 হয়ে যেত, এই সম্পূর্ণ টার্মটা 0 হয়ে যেত, কারণ এখানে ইএফ ওয়াই জেড এর নির্ণায়কের সঙ্গে আমি এ গুণ করে এখানে লিখতেছি। তো এ মানে 0, যদি এ সমান 0 হইতো তাহলে 0 দিয়ে গুণ করা মানে হচ্ছে পুরো জিনিসটা 0 হয়ে যাবে। একইভাবে বি যদি 0 হইতো তাহলে এই সম্পূর্ণ জিনিসটা 0 হয়ে যেত। তো তখন জাস্ট আমার এইটুকু লিখলেই হইতো, মানে আমার অ্যান্সার থেকে হইতো শুধু এতটুকু। তো নির্ণায়কের অঙ্কগুলো করার সময় আমরা যে জিনিসটা করব, যে কোনো একটা সারি বা কলাম বরাবর যে কোনো দুইটা ভুক্তি 0 আনার চেষ্টা করব। যদি 0 আনতে পারি তাহলে যে বাকি যেটা থাকবে ওইটা বরাবর বিস্তৃত করলেই আমার হয়ে যাচ্ছে। তো আমার মানে ম্যাথটা অনেক বড় হবে না, ম্যাথটা অল্পের মধ্যে হয়ে যাবে, মানে আমার বেশি একটা প্যাচ খেতে হবে না, প্যাচানো লাগবে না। আচ্ছা, দেখি কে কে আছে উপস্থিত। হ্যাঁ, দেখতেছি আমাদের মাঝে অনেকে জয়েন হয়েছিল। আচ্ছা, তো আমি যেটা বললাম যে নির্ণয় করার সময় আমার টার্গেট থাকবে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম হতে পারে, আমি কলাম বরাবর বিস্তৃত করতে পারি। তো যে কোনো একটা সারি বা কলাম বরাবর দুইটা ভুক্তি 0 আনলে আমার যেটা থাকবে, যে অন্য যেটা থাকবে, যে ভুক্তিটা থাকবে ওই বরাবর বিস্তৃত করলেই আমার নির্ণয়কের মান পেয়ে যাবে। তো আমরা একটা ম্যাথ দেখি।
আচ্ছা, এই ম্যাথটা যদি করি আমরা, আমি কি বলছিলাম যে আমার টার্গেট থাকবে কোনো একটা সারি বা কলাম বরাবর দুইটা ভুক্তি জিরো আনা। তো ওই বরাবর বিস্তৃত করলে আমার ওই দুইটার ভুক্তি বরাবর বিস্তৃত করার যে ফলাফল ওটা লিখতে হবে না, কারণ জিরোর সঙ্গে গুণ হইতে জিরোই হয়ে যাবে। তো এইখানে আমার দেখো এই সারি এই কলাম বরাবর তিনটা ওয়ান আছে, এই কলাম বরাবর তিনটা ওয়ান আছে। আমি যদি এই কাজটা করি যে প্রথম কলাম দিয়ে দ্বিতীয় কলাম বিয়োগ করি, প্রথম কলাম দিয়ে দ্বিতীয় কলাম বিয়োগ করি, প্রথম কলাম দিয়ে দ্বিতীয় কলাম বিয়োগ করে প্রথম কলাম বরাবর লিখি, তো তোমরা এটা জানো, এটা লেখা পসিবল। এটা নির্ণায়কের ক্ষেত্রে, এটা নির্ণায়কের বেসিক ধর্ম থেকেই আসে যে আমি একটা কোনো একটা সারি বা কলাম থেকে কোনো একটা অনুরূপ সারি বা কলাম বিয়োগ দিয়ে ওই সারি বা কলাম বরাবর লিখতে পারি। তো নির্ণায়কের মানের কোনো চেঞ্জ তাতে আসে না। তো আমি কি বললাম, যদি আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি তাহলে কি হবে, আমার এইটা থেকে এইটা বিয়োগ হবে, এইটা থেকে এইটা বিয়োগ হবে, এইটা থেকে এইটা বিয়োগ হবে। তো দেখো 1 থেকে 1 বিয়োগ হলে 0 হয়ে যাবে না আমার একটা? আমার টার্গেট ছিল হচ্ছে দুইটা 0, আমার একটা 0 পেয়ে যাচ্ছি। তো আবার আমি যদি দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে দ্বিতীয় কলাম বরাবর লিখি, দ্বিতীয় কলাম দিয়ে তৃতীয় কলাম বিয়োগ করে দ্বিতীয় কলাম বরাবর লিখি, তাহলে এটাও 0 হয়ে যাবে। তো তখন জাস্ট এই কলাম বরাবর রাশিগুলো থাকবে। তো আমি এই বরাবর যদি বিস্তৃত করি তাহলে হচ্ছে এইটা যে 0-এর জন্য এই বরাবর বিস্তৃত করা লাগতেছে না, তো জাস্ট এই চারটা টার্ম থেকে যাবে। তো আসো করে দেখি আমরা বিষয়টা। আমি কি করতেছি এটা লিখি, দেন করব কি, প্রথম কলাম দিয়ে দ্বিতীয় কলাম বিয়োগ দিয়ে প্রথম কলাম বরাবর লিখব। তাহলে আমার C1 প্রাইম সমান হবে, কারণ যেহেতু চেঞ্জ করে লিখতেছি এই জন্য C1 প্রাইম দিয়েছি, C1 মাইনাস C2। এখন C1 হচ্ছে এই বরাবর, C2 হচ্ছে এটা, এখন যদি বিয়োগ করে দিই 1 মাইনাস 1 হচ্ছে 0, 1 মাইনাস 1 মাইনাস x, তাহলে কি থাকবে 1 1 কাটাকাটি থাকবে হচ্ছে মাইনাস x, এখানে থাকবে 0। তো একইভাবে C2 প্রাইম হচ্ছে C2 মাইনাস C3, তাহলে এটা 1 থেকে 1 গেলে 0, এখান থেকে 1 গেলে থাকবে হচ্ছে x, এখান থেকে গেলে থাকবে হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস y, থাকবে হচ্ছে মাইনাস y, আর এই বরাবর তো বসে যাবে। এখন যদি আমি প্রথম সারি বরাবর বিস্তৃত করি তাহলে আমার প্রথম যে দুইটা টার্ম, দুইটা লেখার দরকার আছে ভাইয়া? দরকার নেই। কারণ কি, কারণ হচ্ছে আমার 0 আলটিমেটলি হয়ে যাবে, কারণ আমি বিস্তৃত করার পর আলটিমেটলি 0-এর সাথে গুণ দেওয়ার পরে ওই যে দুইটা জিনিস 0 হয়ে যাবে। তো জাস্ট হচ্ছে আমি 1 এর সাপেক্ষে লিখলেই হচ্ছে আমার। তাহলে আলটিমেটলি জিনিস এমন থাকে, 1 নিয়ে মাইনাস x, x 0 মাইনাস y, এই। এখন আমি যদি এটা করি, তাহলে হচ্ছে এই বরাবর গুণ মাইনাস দিয়ে এই বরাবর গুণ, তাহলে x আর y, মাইনাস x আর মাইনাস y গুণ করতে হবে xy, মাইনাস x প্লাস হয়ে যাবে মাইনাস x ইনটু 0, মান আসছে কত, আমার মান আসছে হচ্ছে xy, এটি হচ্ছে আমার অ্যানসার। ইজি। আচ্ছা, তো এই ম্যাথে যেমন ইজি ছিল, নির্ণয়ের ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ম্যাথেই কিন্তু মানে ইজি আছে, আবার কিছু কিছু জিনিস যেসব জায়গায় তোমার হচ্ছে এরকম ডাইরেক্ট কোনো সারি বা কলাম বরাবর একই জিনিস থাকবে, তুমি ওই সব ক্ষেত্রে যদি সরাসরি বিয়োগ করে দাও তখন 0 চলে আসতেছে, বাট অনেক ক্ষেত্রে আসবে না। তো ওই সব টাইপের জন্য তোমরা আশা করি আমি যে এতদিনে অনেকটাই আয়ত্ত করে ফেলতে পারছো। যদি এখন না পেরে থাকো, তোমার এখন এই শেষ মুহূর্তের জন্য সাজেশন হচ্ছে, যেসব প্রবলেম দেখবা বোর্ডে অনেকবার করে আসছে, বা বোর্ডে দেখবা ম্যাক্সিমাম টাইমেই একটা যেটা আসে মানে একই কোশ্চেন বারবার রিপিট হয়, তো নির্ণায়কের ওই সব টাইপগুলো ভালোভাবে দেখে যাবে, যেসব টাইপ বোর্ডে কোনো না কোনোবার এসেছে। আচ্ছা, তুমি নির্ণায়কের আরেকটা অঙ্ক দেখি, আরেকটা ম্যাথ দেখি।
এটা যদি আমাকে বের করতে বলে, এটা হচ্ছে আমার কোশ্চেন, এটা নির্ণয়ের মান আমার বের করতে হবে। এখন আমি কি বলেছিলাম যে আমার টার্গেটই থাকবে হচ্ছে কোনো দুইটা সারি বা কলাম বরাবর জিরো নিয়ে আসা। আগের ম্যাটে যেভাবে দেখেছিলাম যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করার পরে আমার জিরো চলে এসেছিল, দ্বিতীয় কলাম দিয়ে তৃতীয় কলাম বিয়োগ করার পরে জিরো চলে এসেছিল, কিন্তু ওইটা এক্ষেত্রে হবে না। কারণ তুমি দেখতে পাচ্ছো যে কোনো কলাম বা সারি বরাবর ইকুয়াল সমান কিছু নাই। তো হচ্ছে এইটার জন্য তো আমি যেটা বলেছিলাম যে নির্ণয়ের কিছু কিছু অঙ্ক আছে একটু পেঁচানো, যেটা এক দুই ধাপে যে দেখে বুঝে ফেলবে এটা হবে না। এটা এসব ম্যাথ তোমার অনেক প্র্যাকটিস করতে হবে, এবং এই ম্যাথটা বিশেষত এই ম্যাথটা অনেক বোর্ডে কিন্তু আসছে, বেশ কয়েকবার করে আসছে। তো এটার জন্য তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, এবং এইভাবে এই টাইপটার জন্য তুমি এই প্রসিডিউরটা মনে রাখবে, যেটার জন্য আমার কি করতে হবে। এটার জন্য তুমি যে জিনিসটা মাথায় রাখবা, তোমার হচ্ছে মেইন টার্গেট হচ্ছে জিরো আনা কোথাও একটা, রাইট? তো জিরো কিভাবে আনবা দেখো, আমি যদি তৃতীয় কলামকে একটা এ দিয়ে গুণ করি, গুণ করতে পারি। নির্ণায়কের যে কোনো সারি বা কলাম কিছু যে কোনো কিছু দিয়ে গুণ করা যায়, এটা তোমরা জানো। তো হচ্ছে যদি এ দিয়ে গুণ করি তাহলে এখানে একটা 2ab হয়ে যাবে, -2ab হয়ে যাবে। তো তখন আমি যদি এই তৃতীয় কলামকে দ্বিতীয় কলামের সাথে যোগ করে দিই, এ দিয়ে গুণ করে তৃতীয় কলামকে দ্বিতীয় কলামের সাথে যোগ করি, তাহলে কি এই বরাবর একটা জিরো চলে আসবে না? কারণ এখানে তুমি -2ab পাইতেছো, সাথে যদি এইটা এই বরাবর যোগ করে দাও তাহলে এখানে 2ab -2ab হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে? আবার যদি আমি আবার তৃতীয় কলামকে বি দিয়ে এ দিয়ে গুণ না করে বি দিয়ে যদি গুণ করতাম, তাহলে এই বরাবর একটা 2ab চলে আসতো না? তো ওইটাকে যদি আমি তখন প্রথম কলাম থেকে মাইনাস করতাম, তাহলে এইখানে 2ab আর এখানে 2ab মাইনাস করব, এখানে একটা জিরো চলে আসতো না? তখন আমার এই ভুক্তি জিরো হয়ে যাবে। তো তারপর দেখো সিম্পলিফাই করলে কমন টমন নিলে মোটামুটি একটা পর্যায়ে চলে আসতেছে, তখন করতে পারবে ইজিলি। তো এইটার জন্য মাথায় রাখবে কি, তোমার এই টার্মটা এবং এই টার্মটা জিরো বানাতে হবে। কিভাবে বানাবা? এইটাকে প্রথমে এ দিয়ে গুণ করে দ্বিতীয় কলামের সাথে যোগ, আর একইভাবে তৃতীয় কলামকে বি দিয়ে গুণ করে প্রথম কলামের থেকে বিয়োগ। তো এই জিনিসটা যদি আমরা করি, আমার c1 প্রাইম সমান কি লিখবো? c1 মাইনাস বি c3, তৃতীয় কলামকে বি দিয়ে গুণ করে c1 থেকে মাইনাস করে c1 প্রাইমে লিখতেছি। তো এইটাকে যদি বি দিয়ে গুণ করি তাহলে একটা -2b³ চলে b² চলে আসবে। তো -2b² কে যখন এটার সাথে মাইনাস করব তখন এখানে একটা +2b² হয়ে যাবে। তো +2b² -2b² তাহলে একটা +b² থাকবে। 1 + a² +b²। তো একইভাবে এইটাকে যখন বি দিয়ে গুণ করব 2ab চলে আসবে, 2ab কে এইটা থেকে মাইনাস করলে 2ab -2ab 0। এটাকে যদি বি দিয়ে গুণ করে এটাকে মাইনাস করব, 2b মাইনাস b ইনটু c3 মানে হচ্ছে 1 -a² মাইনাস b²। তো একইভাবে c2 প্রাইম কি লিখব? c2 প্রাইম সমান হবে আমার হবে হলো, আমি তৃতীয় কলামকে a দিয়ে গুণ করে c2 এর সাথে যোগ করব, c2 প্লাস a c3, c2 প্লাস a c3 a দিয়ে যখন গুণ করব এখানে একটা 2ab চলে আসবে। তখন যদি আমি কি দ্বিতীয় কলামের সাথে যোগ করে দিই তখন এই ভুক্তিটা আমার জিরো চলে আসবে। তো আসো করি, তো c2 প্লাস a c3 এখন a দিয়ে গুণ করলে 2ab যোগ করে দিলে এটা 0 ac3। তো a দিয়ে গুণ করলে হচ্ছে আমার 2a² চলে আসবে। তো যখন এটা যোগ করে দিব তখন হচ্ছে 2a² -a² একটা আছে, তো হিসাব করলে হবে হলো +a² থেকে যাবে আমার। তো 1 +a² b²। আর হচ্ছে এইখানে -2a ছিল, এটাকে যদি a দিয়ে গুণ করে যোগ করে দেব, আমি ওইভাবে লিখে দিয়েছি -2a প্লাস a দিয়ে গুণ করে এই তো। আর হচ্ছে তৃতীয় কলামের মতো থাকবে -2b 2a 1 -a² b²। তো এখন দেখো আমি জাস্ট এইটা যদি এখন হিসাব করে ভাঙি, 1 + a² + b² 0 -2b, এখানে হচ্ছে 0, এটা হচ্ছে 1 + a² + b², এটা হচ্ছে আমার 2a। এখন যদি b দিয়ে গুণ করে দিই
এটাকে বি দিয়ে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে মাইনাস বি আসবে, মাইনাস বি এর সাথে 2b মাইনাস বি করলে প্লাস বি থাকবে, সাথে হচ্ছে যখন এই মাইনাসে মাইনাসে প্লাস a স্কয়ার হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস বি কিউব চলে আসবে, a স্কয়ারের সাথে একটা বি থাকবে, বি a স্কয়ার। আবার এখানে হচ্ছে মাইনাস 2a ছিল, আমি যদি প্লাস a করি, মাইনাস 2a প্লাস তাহলে থাকবে কি একটা মাইনাস a থাকবে। আবার যদি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস a কিউব আর হচ্ছে মাইনাস a b স্কয়ার, আর এটা এর মধ্যে থাকবে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি উপরে এটা মুছে ফেলতেছি। তো এই পর্যন্ত কোথাও প্রবলেম থাকলে কমেন্ট করে জানাতে পারো। তো এখন দেখো এই বরাবর এখান থেকে একটা বি কমন যায় না, বি কমনই লিখতে পারি না 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এইখান থেকে একইভাবে একটা মাইনাস এ কমন নিতে পারি না, মাইনাস এ কমন নিলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মধ্যে চলে আসবে। তো ওই জিনিসটা যদি করি আবার বলতেছি যে এখানে যদি b কমন নেই তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। তখন আমি প্রথম কলাম বরাবর 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিতে পারি, কারণ 0 থেকে যে কোনো কিছু কমন না নেয় একই কথা, কারণ 0 থেকে যে কোনো কিছু কমন নেওয়া যায়, কারণ আলটিমেটলি গুণ করলে 0ই থাকবে। তো ওই অবস্থায় যদি 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিই, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন, তাহলে উপরে কি থাকবে? তাহলে উপরে আমার একটা 1 থাকবে, এবার একটা 0, এবার একটা 0, আর এখানে হচ্ছে শুধু b থাকবে, কারণ আমি b কমন নেওয়ার পর 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার পেয়েছিলাম। তো একইভাবে হচ্ছে এইখানে একটা 0 আছে, এখানে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আছে। তো এইখান থেকে যখন মাইনাসে কমন নেব, এখান থেকে মাইনাসে যদি কমন নিই, আমি ছোট করে এখানে লিখতেছি, আবার মুছে ফেলবো। মাইনাসে যদি কমন নিতাম তাহলে হচ্ছে এখানে কি থাকতো 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার চলে আসতো, কারণ মাইনাসে কমন নিলে ভিতরে প্লাস হয়ে যাবে। তো এই অবস্থায় মাইনাসের সাথে একটা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার চলে আসতো, তখন আমি এই দ্বিতীয় কলাম থেকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিতে পারতাম। তো ওই কমনটা যদি নেই তাহলে বাইরে আরেকটা a প্লাস 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিতে পারবো, তাহলে দুইটা ছিল এজন্য স্কয়ার দিলাম। এখন তাহলে এখানে কি আসবে? এখানে 0 0ই থাকবে, এটা কমন নিয়ে ফেলছি তাহলে 1 হয়ে যাবে। আর এখানে কমন নিয়েছিলাম কি মাইনাসে কমন নিয়েছিলাম, মাইনাসে। তো এইটাই এটার মধ্যে থেকে যাবে। আচ্ছা, এখন হচ্ছে যদি আমি আমার একটা 0 আসে, দুইটা 0 আনতে পারতেছি না, তো এই অবস্থায় যদি আমি প্রথম সারি বরাবর বিস্তৃত করে ফেলি তখন কিন্তু আমার একটা টার্ম 0 হয়ে যাচ্ছে, আর একটার সাথে 1 থাকতেছে, তো ওইটার হিসাবটা খুব একটা জটিল হবে না। আর একটা থাকতেছে -2b, কিন্তু এটার সাথে আবার 1 0 b মাইনাস, তো আলটিমেটলি আমার ক্যালকুলেশনটা খুব একটা বড় হচ্ছে না। তো আমি এই অবস্থায় প্রথম সারি বরাবর বিস্তৃত করে ফেলব। বিস্তৃত যদি করি তাহলে বাইরে একটা আমার বাইরে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, মানে প্রথম সারি বরাবর বিস্তৃত করতে, তাহলে 1 থাকলো, 1 এর সাথে এই দেখুন মাইনাস 2 এর সঙ্গে মাইনাস a গুণ, 1 এর সাথে গুণ করলে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2 এর সাথে মাইনাস a গুণ, মাইনাস 2 এর সাথে মাইনাস a গুণ করলে মাইনাস 2a স্কয়ার, তো এটাকে যখন মাইনাস করব প্লাস হয়ে যাবে, প্লাস 2a স্কয়ার। তো গেল। তো 0 এর সাথে যেটা হবে -0 দিয়ে এই সারি এই কলাম বাদ দিয়ে আমি নির্ণায়ককে ভর্তি করে আসলে দরকার নেই, কারণ এটা 0 আছে, তুমি গুণ করলে 0 হয়ে যাবে, এটা স্কিপ করতে পারি। তো পরেরটা হচ্ছে -2b ভেক্টর, -2b এর সাথে এই সারি এই কলাম বাদ, তাহলে হচ্ছে 0 * -a, অর্থাৎ 0 মাইনাস b * 1, তাহলে হচ্ছে আমার b। ব্র্যাকেট ক্লোজ করে দিই, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার
তো এখন যদি হিসাব করি 1 মাইনাস আচ্ছা এখানে মাইনাস a স্কয়ার প্লাস 2a স্কয়ার, তাহলে বলা যায় কি মাইনাস a স্কয়ার প্লাস 2a স্কয়ার, হিসাব করে বলা যায় শুধু একটা প্লাস a স্কয়ার থাকে। আর এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 2b স্কয়ার যাবে, প্লাস 2b স্কয়ার যাবে। তো এখানে মাইনাস বি স্কয়ার প্লাস 2b স্কয়ার, তাহলে হচ্ছে 2b স্কয়ার থেকে b স্কয়ার গেলে একটা b স্কয়ার থাকবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে বলা যায় হচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এটার কিউব। এটা হচ্ছে আমার অ্যানসার। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা আমরা তাহলে সামনে আগে নির্ণায়কের এরকম স্পেসিফিক যেগুলা বোর্ডে আসে ওইগুলো এই শেষ মুহূর্তে ভালো মতো দেখে যাবে। আচ্ছা তো পরের বিষয় হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। এখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে তোমরা সবাই জানো, তো বিপরীত ম্যাট্রিক্স বের করার পূর্ব শর্ত হচ্ছে আমার সহগুণক অনুরাশি এইসব সম্পর্কে কনসেপ্ট থাকতে হবে। আচ্ছা তো কোনো একটা অনুরাশির মান কি, কোনো একটা ভুক্তির কোনো একটা ম্যাট্রিক্সের ভুক্তির জন্য অনুরাশির মান হয়। তো ভুক্তির অনুরাশির মান কি, ওই ভুক্তিটা যে সারিতে এবং কলামে আছে ওই সারি এবং কলাম বাদ দিয়ে যে গঠিত ম্যাট্রিক্স তার নির্ণয়কের মানই হচ্ছে ওই ভুক্তির জন্য অনুরাশির মান। তো আর সহগুণকের মান হচ্ছে ওই ভুক্তির অবস্থানের জন্য যে চিহ্ন, সে ওই ভুক্তিটা একটা ভুক্তি আমার দ্বিতীয় সারি আর তৃতীয় কলামে আছে, তো ওই ভুক্তির জন্য চিহ্ন হবে -1 টু দি পাওয়ার 2 প্লাস 3, মানে হচ্ছে -1। এটা হচ্ছে ওই ভুক্তির জন্য চিহ্ন। তো এই যে চিহ্ন যদি অনুরাশির পেছনে আমি চিহ্ন দেই, অনুরাশির সাথে যদি চিহ্ন সংযুক্ত করি তাহলে সেটাকে বলতেছি আমি সহগুণক। আচ্ছা আর বিপরীত ম্যাট্রিক্স আমরা কিভাবে নির্ণয় করব? বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য যেটা করতে হবে যে প্রথমে যে ম্যাট্রিক্স আমার দেয়া থাকবে ওই ম্যাট্রিক্সকে আমি তার সহগুণক প্রতিটা ভুক্তির জন্য সহগুণক বের করব। প্রতিটা ভুক্তির জন্য সহগুণক বের করে ওই ভুক্তি বরাবর ওই সহগুণগুলোর মান বসায় দেব। তারপর জিনিসটা যে ম্যাট্রিক্সটা পাবো তাহলে তার ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করে নির্ণায়কের মান দিয়ে ভাগ করে দেবো। এটাই হচ্ছে আমার শর্টকাটের প্রসিডিউর। তো একটা যদি বেসিক একটা 2x2 ম্যাট্রিক্সে 2x2 স্কয়ার ম্যাট্রিক্সের জন্য দেখি, একটা ম্যাট্রিক্স তোমার A সমান এটা, তো এটার জন্য হচ্ছে আমার নির্ণয় ইনভার্স যদি বের করি, এর ইনভার্সটা 2/2 এর জন্য আলটিমেটলি ইজি। তো আমি এটা দেখাই দিছি কারণ সময় স্বল্পতার কারণে। তো 3/3 এরটা প্র্যাকটিস করো, 3/3 ওইটি ম্যাক্সিমাম টাইম লাগবে। আর এটার জন্য আমি দেখানোর পরে একটা শর্টকাটও বলে দিচ্ছি। তো এইটার সহগুণগুলো আমার প্রথমে বের করতে হবে। সহগুণ মানে সহগুণকে এভাবে দেখা হয় যে প্রথম ভুক্তির সহগুণ হচ্ছে a11। এটা কি করব, আমি প্রথম ভুক্তি যে সারি কলামে আছে বাদ দিয়ে দেবো, আর যেটা থাকে হচ্ছে -1 থাকে শুধুমাত্র। আর 3/3 এর জন্য এখানে একটা 2/2 ম্যাট্রিক্স পাইতাম, তো ওইটার জন্য নির্ণায়কের মান বের করতাম। তো ওই জিনিসগুলো আমি আগের ম্যাথে অলরেডি আমরা দেখছি, তো আগের দুইটা ম্যাথ দেখছি। একইভাবে a12 কত হয়, a12 মানে হচ্ছে এইটা, এটার জন্য বাদ দিয়ে দেবো হচ্ছে এই সারি এই কলাম বাদ দিয়ে দেবো, থাকে হচ্ছে 1। আচ্ছা আমার সহগুণকের জন্য অবশ্যই কি সাইন লাগবে, তো
তাহলে a11 ভুক্তির সাইন কত -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 সাথে হচ্ছে ইনটু -1, কারণ এই সারি কলম বাদ দিলে -1 থাকে। তো a12 এর জন্য হচ্ছে সাইন হচ্ছে -1 টু দি পাওয়ার 1 প্লাস 2। তো এটা এই সারি কলম বাদ দিলে শুধুমাত্র 1 থাকে। তো এটার মান হচ্ছে আলটিমেটলি হচ্ছে -1ই থাকবে, আর -1 এর স্কয়ার করলে 1 চলে আসবে, আর এই -1টা থেকে যাবে। তো এটা যদি করি তাহলে যেটা হবে যে -1 এর পাওয়ার কিউব মানে হচ্ছে -1 সাথে হচ্ছে 1 গুণ মানে -1। a13 করি, a13 তো নাই আমার, এ হচ্ছে 21 যদি করি তাহলে পাওয়ার হচ্ছে -1 এর পাওয়ার 2 প্লাস 1 সাথে হচ্ছে আমার এই সারি এই কলম বাদ দেবো, থাকে হচ্ছে আমার শুধুমাত্র 1, যেটা মান হচ্ছে -1 এর পাওয়ার বিজোড়, তার মানে হচ্ছে -1 সাথে হচ্ছে -1 গুণ -1 আসবে। তো a22 কত আসবে? a22 হচ্ছে আমার এটার জন্য সহগুণকের মান, এখন এটার জন্য সাইন হচ্ছে -1 এর পাওয়ার 2 প্লাস 2 সাথে হচ্ছে এই সারি কলম বাদ থাকে হচ্ছে -2। আলটিমেটলি এটা 1 হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে, সাথে থাকবে হচ্ছে -2। এখন হচ্ছে এই ইনভার্সের মান কি হবে? এই ইনভার্সের মান হচ্ছে 1 বাই নির্ণয় হবে এই নির্ণয়কের মান সাথে হচ্ছে আমি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে পাবো, কোনো একটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে তার সহগুণকের মান দিয়ে যদি রিপ্লেস করি, কোনো একটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে তার সহগুণকের মান দিয়ে যদি রিপ্লেস করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্টের মান দিয়ে রিপ্লেস করার পর আমরা ট্রান্সপোজ করে দিতে হবে জিনিসটাকে। তো a11 এর জায়গায় লিখব হচ্ছে -1, a12 এর জায়গায় লিখব হচ্ছে -1, a21 এর জায়গায় লিখব -1, আর a22 এর জায়গায় হবে -2। এটা আবার করতে হবে ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি? সারিকে কলামে নেওয়া, কলামকে সারিতে নেওয়া। তো এখানে আমি ছোট্ট একটা কাজ করে আসি নাই, সেটা হচ্ছে নির্ণায়কের মান নির্ণয় করে। এই নির্ণায়কের মান বের করতে হবে। তো এই নির্ণায়কের মান কত হবে? 2 -2 ইনটু -1, তাহলে আলটিমেটলি 2 হবে, -1 তাহলে হচ্ছে আমার 1। এই নির্ণায়কের মান হচ্ছে 1, তাহলে 1/1 সাথে ট্রান্সপোজ যদি করে দিই ম্যাট্রিক্সটাকে তাহলে ট্রান্সপোজ করে দিলে -1 এই সারিকে এই কলাম বর্গ নিয়ে আসবো -1, এবার এই সারিকে এই কলাম বর্গ -1 তো আলটিমেটলি ভাগ করলে 1 দিয়ে গুণ করা তো একই কথা, তো এটার আর দরকার নেই। এইটা হচ্ছে তাহলে আমার অ্যানসার। আচ্ছা, মুছতেছি। তো এইটার একটা 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স বের করার একটা শর্টকাট প্রসিডিউর আছে। প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা হচ্ছে এই ম্যাট্রিক্স যদি a b c d হয়, এর ইনভার্স ম্যাট্রিক্স হবে 1 বাই det a। det a মানে হচ্ছে নির্ণায়কের মান, এর নির্ণায়কের মান। তো এটাকে বলা যায় কি ad মাইনাস bc, সাথে হচ্ছে মুখ্য কর্ণের অবস্থান গুণ অবস্থান ইন্টারচেঞ্জ পরিবর্তন, মুখ্য কর্ণ যা আছে তাদের মধ্যে পরিবর্তন করে দেবো অবস্থান। তো এর জায়গায় ডি, এর জায়গায় এ, আর গৌণ কর্ণের যেটা অন্য যে কর্ণটা সেটার সাইন চেঞ্জ, তাহলে বি এর জায়গায় -b, সি এর জায়গায় -c। এটাই তোমার অ্যানসার। এটা এমসিকিউর জন্য কাজে লাগাতে পারো। কিন্তু 3/3 এর জন্য কিন্তু এরকম কোনো প্রসিডিউর নাই। 3/3 এর জন্য ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করে ওই যে সহগুণ দিয়ে রিপ্লেস করবা প্রতিটা ভুক্তিকে, তারপরে জিনিসটার ট্রান্সপোজ করে নির্ণায়কের মান দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আরেকটা কথা আছে যে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা প্রথমে নির্ণয় করতে হবে। বিপরীত যোগ্যতা কি? বিপরীত যোগ্যতা মানে হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয়, অর্থাৎ ম্যাট্রিক্সটি যদি ব্যতিক্রমী হয়, তাহলে ওই অবস্থায় ম্যাট্রিক্সের কোনো ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। কেন থাকবে না? কারণ দেখো, এই একটা ম্যাট্রিক্স এর যদি আমি বিপরীত করি তাহলে ইনভার্স করি তাহলে হবে a ইনভার্স। তো এইটার জন্য যদি আমার নির্ণায়কের মান হচ্ছে আমি ধরলাম x, এইটার জন্য নির্ণায়কের মান হচ্ছে আমার x, মানে এটা সমান হচ্ছে x, তাহলে a ইনভার্সের জন্য কত হওয়া উচিত? অবশ্যই 1/x হওয়া উচিত, রাইট?
এর নির্ণায়কের মান যদি x হয় তাহলে a ইনভার্স এর নির্ণায়কের মান কত হবে 1/x হবে। এখন যদি আমার x এর মান কোনো কারণে যদি 0 হয় তাহলে a ইনভার্স এর মান কত, a ইনভার্স এর নির্ণায়কের মান কত আসে 1/0 আসে না, যেটা কি আলটিমেটলি অসংজ্ঞায়িত। তো এই জন্য এটা তো আমি নির্ণয় করতে পারতেছি না, তাহলে নির্ণয় করা পসিবল না। তো a ইনভার্স তাহলে নির্ণয়যোগ্য না। তো এই জন্য আমার কোন একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স যদি নির্ণয় করতে হয় সেই অবস্থায় অবশ্যই নির্ণায়কের মান নন জিরো হতে হবে, জিরো হতে পারবে না। আচ্ছা, একজন কোশ্চেন করছো যে এটা কি 22 ব্যাচের জন্য নাকি 21 ব্যাচ। তো এটা 22 23 দুইটার জন্যই যাতে অ্যাপ্লিকেবল হয় আমি সেভাবেই নেওয়ার চেষ্টা করতেছি। তো তুমি যদি আচ্ছা কমটি কোথায় ডিলিট করা হয়েছে, এটা হচ্ছে 21 ব্যাচের জন্য তো অবশ্যই না, 21 ব্যাচের জন্য তো অবশ্যই না, এটা হচ্ছে 22 এবং 23 এর জন্য। 21 ব্যাচের তো পরীক্ষা হয়ে গেছে। তো এরপর বিপরীত ম্যাট্রিক্স দেখো, এরপর হচ্ছে ক্রেমারের নিয়ম, বিপরীত ম্যাট্রিক্সের সমাধান। তো ক্রেমারের নিয়মকে আবার নির্ণায়কের সাহায্যে সমাধানও বলা যায় আর কি। তো ক্রেমারের নিয়মটা কিরকম আসলে দেখি। আমরা ডাইরেক্ট ম্যাথ করে ফেলি। আচ্ছা, এখন ক্রেমারের নিয়মটা কিভাবে কাজ করে। ক্রেমারের নিয়মের জন্য আমি নির্ণায়কের সাহায্যে সমাধান বলা হয় ক্রেমারের নিয়মকে। আমি চারটা নির্ণায়ক নিব। কিভাবে নিব? প্রথম নির্ণায়কটা নেব এভাবে যে আমার যে চলকগুলো আছে, যে ভেরিয়েবলগুলো আছে, সেগুলো সহগগুলোকে নিয়ে আমি একটা নির্ণয় গঠন করব। সহগগুলোকে নিয়ে একটি নির্ণয় ডিফাইন করব। তো এখানে x এর সহগ হচ্ছে যদি করি তাহলে হচ্ছে x এর সহগ 1, y এর সহগ হচ্ছে 2, z এর সহগ 3, একইভাবে এটার জন্য হচ্ছে 2 4 7, এটার জন্য 3 5 10। তো এইটা হচ্ছে আমি সহগগুলোকে নিয়ে একটি নির্ণয় পেলাম। একইভাবে এটার মান বের করতে হবে। এটার মান কিভাবে বের করবা? এটার মান হচ্ছে কোনো একটা সারি বা কলাম বিস্তৃত করলেই হয়ে যাবে, অথবা এটা ক্যালকুলেটরের সাহায্যেও করতে পারো। তো যখন বিস্তৃত করবা তখন এটার মানটা আসবে হচ্ছে 1, ঠিক আছে? আমি দেখাইলাম না বিস্তারিত। তো এরপরে আরেকটা ম্যাট্রিক্স নিতে হবে, আরেকটা নির্ণয় ডিফাইন করতে হবে, সেটা হচ্ছে dx। dx কি? আমি x এর সহগ নিয়ে যে ম্যাট্রিক্সটা গঠন করেছিলাম, তো x এর জায়গায় আমি সমীকরণে যে মান, ওই মানগুলো বসাই দেব। এরকম হবে বিষয়টা। প্রথম কলাম বরাবর মানগুলো বসাই দেব। তাহলে তো এটা যদি একবার পড়ো, এটার মান আসবে হচ্ছে আমার তোমার 1, এটা মানও 1 আসবে, ঠিক আছে? তো d পেলাম, dx পেলাম। তো এই দুটো মুছে ফেলতেছি, d পেলাম, dx পেলাম। d আসছে আমার হচ্ছে 1, dx আসছে কত 1। এখন যদি dy নির্ণয় করি, dy করব কি, আমার বাকি দুইটা d এর জায়গায় d এর যে y এর সহগের যে কলামটা ছিল ওই বরাবর আমি y এর সহগের জায়গায় সমাধানগুলোর মান নিয়ে আসবো। তো হচ্ছে বাকি দুইটা যদি কলাম সেম থাকবে তাহলে হচ্ছে 1 2 3, আর এটা হচ্ছে 3 7 10, এটা সেম থাকবে। আর মাঝখানে যে এখানে ছিল কি 2 4 5 ছিল না দিয়ে, তো dy এ কি হবে, আমি সহগের জায়গায় সমীকরণের সমাধানের যে মানগুলো এগুলো
বসে দেবো 14 31 43। একইভাবে ডিজেড কি হবে, ডিজেড হচ্ছে 1 2 3, তো জেড এর সবগুলো জায়গায় মানগুলো বসবে 2 4 5 6 থাকবে আগে 2 4 5, আর এখানে বসবে হলো 14 31 43। তো এই মানগুলো যদি তোমরা বের করো ভাইরা, তো এটা সমান তোমার 2 আসবে, এটা সমান 3 আসবে, করে মিলিয়ে নিতে পারো। তো হচ্ছে আমি তাহলে dy পেলাম হচ্ছে আমার 2, dz পেলাম হচ্ছে আমার 3, ঠিক আছে, মুছে ফেলতেছি। x সমান কোন x, এই যে চলক x, x এর মান কত হবে, মান হবে dx বাই d, y এর মান হবে dy বাই d, আর z এর মান হবে dz বাই d। তো dx এর মান 1, d এর মান 1 মানে আলটিমেটলি 1, এটা হচ্ছে 2 বাই 1 মানে 2, এটা হচ্ছে 3 বাই 1 মানে 3। এটাই হচ্ছে তোমার অ্যানসার। তাহলে x y z এটার মান আসছে হলো 1 2 3, এটাই হচ্ছে অ্যানসার। এতো ইজি। তো হচ্ছে এই ক্রেমারের নিয়ম এরকমই, সব ম্যাথের জন্য প্রসিডিউর সেম, জাস্ট হচ্ছে তোমার ভ্যালুগুলো ডিফারেন্ট আসবে, এছাড়া প্রসিডিউর একদম সেম। তো মুছে ফেলতেছি। তো ক্রেমারের নিয়মকে আবার বলতেছি যে নির্ণায়কের সাহায্যে সমাধান, এই কথাটা থেকেও কোশ্চেন আসতে পারে। যদি বলে তিনটা ইকুয়েশন দিয়ে যদি বলে নির্ণায়কের সাহায্যে সমাধান করো, তাহলে হচ্ছে এই ক্রেমারের নিয়মেই করতে হবে আর কি, এটাকেই নির্ণায়কের সাহায্যে করতে। এরপর বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানের জন্য আমি যদি ইকুয়েশন লিখি, এটা এই হচ্ছে আমার দুই ইকুয়েশন দ্বারা বলছে যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। তো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে যেহেতু সমাধান করতে বলছে, তো এখানে অবশ্যই ম্যাট্রিক্স টাইপে আমার নিয়ে ম্যাট্রিক্স আকারে নিয়ে সমাধান করতে হবে, কারণ বলেই তো দিয়েছে যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, অর্থাৎ ম্যাট্রিক্স আকারে নিয়ে আবার সমাধান করতে হবে। তো ম্যাট্রিক্স আকারে যদি এটাকে লিখি, অর্থাৎ ম্যাট্রিক্স আকারে লিখে পাই, লিখলে এরকম হবে বিষয়টা যে 2 3 1 মানে সবগুলো নিয়ে -1 xy সমান 4। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া কেন এভাবে কেন লিখলাম? দেখো, আমি যদি এইটাকে গুণ করে ভাঙাই, গুণ যদি করে ফেলি, গুণ করলে আবার এই রাশি আমি ফেরত পাই, এই জন্য আমি এইটাকে এভাবে লিখতে পারতেছি। মানে আমি এইটাকে এভাবে লিখতে পারতেছি এই কারণে, কারণ এটাকে যদি আমি গুণ করি তাহলে এই রাশিটিকে এবার ফেরত পাই। কিভাবে? তুমি গুণ করে দাও, গুণ করে দাও। যদি 2 এর সাথে যদি এই দুটো জিনিস গুণ করি তাহলে কিরকম হবে বিষয়টা? 2 এর সাথে x গুণ 2x, 3 এর সাথে y গুণ প্লাস 3y, আর নিচে থাকবে কি x, 1 এর -1 এর সাথে y গুণ মানে -y সমান 4 7। দেখো, এখন দুইটা ম্যাট্রিক্স কখন সমান হয়? দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন তাদের অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন তাদের অনুরূপ ভুক্তিগুলো সমান হবে, অর্থাৎ এখানে 2x + 3y = 4, x - y = 7। তো এইটাই কিন্তু আমার দেয়া আছে আলটিমেটলি। তো এই জন্য আমি এই দুটি ইকুয়েশনকে এইভাবে ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। আচ্ছা, এইটাকে যদি আমি a লিখি, a হিসেবে ডিফাইন করলাম, এই xy ম্যাট্রিক্সটাকে, এই ম্যাট্রিক্সটাকে যদি বড় x আকারে লিখি আর এইটাকে আমি b আকারে লিখি, ঠিক আছে? যেখানে a সমান কি, a সমান হচ্ছে এই ম্যাট্রিক্সটা, x সমান হচ্ছে এই ম্যাট্রিক্সটা এবং b সমান হচ্ছে সমাধানের ম্যাট্রিক্সটা। তো এইখান থেকে বলা যায় যে x হচ্ছে আমার a কে যদি ac তে নিয়ে যাই তাহলে ইনভার্স হয়ে যাবে b, অর্থাৎ a ম্যাট্রিক্সের ইনভার্স করে b এর সাথে যদি গুণ করি তাহলে আমি x এর মান পেয়ে যাব। তখন হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো সমান দেখায় আমি xy এর সমাধানই করে ফেলতে পারবো। তো আমি উপরের জিনিসগুলো মুছে ফেলতেছি।
তোমার কাজ হচ্ছে এ ইনভার্স বের করা, এ ইনভার্স বের করা। এ সমান কি ছিল, এ কি সমান এ ধরেছিলাম, এ সমান ধরেছিলাম হচ্ছে 2 3 1 -1, ঠিক আছে। আমি যদি এর ইনভার্স বের করি তো অবশ্যই তুমি প্রপার প্রসিডিউরে ইনভার্স বের করবে। আমি একটু আগে দেখাইছি ইনভার্স বের করার নিয়ম, তো এই নিয়মে বের করবা। কিন্তু আমি শর্টকাট প্রসিডিউর করে জাস্ট মানটা বসায় দেখাই দিচ্ছি, কিন্তু তোমরা অবশ্যই পূর্ণাঙ্গ নিয়মে ইনভার্স বের করে এখানে দেখাতে হবে। তো এই ইনভার্স কি হবে, 1 বাই -2 -3 সাথে হচ্ছে -1 2 -3 যদি করি তাহলে হচ্ছে -5 আমি যদি গুণ করে দিই তাহলে যে থাকবে হচ্ছে 1/5 3/5 1/5 -2/, এটা হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্সের মান। তাহলে এখন x সমান কি বলতে পারি, x সমান আমরা কি জানি যে a ইনভার্স b, a ইনভার্স b, a ইনভার্সের মান আমি পেয়ে গেছি, ঠিক আছে। a ইনভার্সের মান আমি পেয়ে গেছি। তো এই অবস্থায় আমি x সমান জানি হচ্ছে a ইনভার্স ইনটু b, কারণ b এর মান কত ছিল, b এর মান ছিল হচ্ছে এই যে সমাধানগুলো নিয়ে যে ম্যাট্রিক্সে পেয়েছিল সেটা হচ্ছে আমার b। আমি এই দুটো যদি গুণ করি, আচ্ছা আমি ক্লিন করে ফেলি বোর্ডটা। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই ইনভার্স কি পেয়েছি, এই ইনভার্সটা ছোট করে এখানে লিখতেছি। ইনভার্সে পেয়েছিলাম হচ্ছে এখানে 1/5 টা কমন নিয়ে যদি লিখি, 1/5 টা কমন নিয়ে যদি লিখি তাহলে হচ্ছে এখানে থাকবে 1, এখানেও থাকবে 1, এখানে থাকবে 3, এখানে থাকবে -2। এটা ছিল আমার a ইনভার্সের মান। আমার বের করতে হবে যে a ইনভার্স ইনটু b। এখন আমি জানি হচ্ছে x সমান a ইনভার্স b, যেখানে আমার x হচ্ছে x y, a ইনভার্স হচ্ছে 1/5 1 3 1 -2, b হচ্ছে b কি ছিল, সমাধানগুলো নিয়েছে, যে সমাধানগুলো নিয়ে যে ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে 4 7। এখন যদি গুণ করে ফেলি 1/5 থাকলো, আচ্ছা তো এখান থেকে যেটা বলা যায় যে এখান থেকে 21,000 যোগ করলে হচ্ছে 25, আর এখানে 14 আর 4 বিয়োগ করলে হচ্ছে -10 থাকবে। সেটাকে যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে এরকম হয়, 25 কে 5 দিয়ে ভাগ করলে 5, আর -10 কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে -2। তাহলে এখান থেকে কি বলা যায়, x এর মান কত, x এর মান হচ্ছে যথাক্রমে 5 আর -2, এই তো এটা হচ্ছে আমার অ্যানসার। তো ম্যাট্রিক্সের মোটামুটি সব টাইপ আমরা দেখে ফেললাম, একটু দেখে ফেললাম। তো এর বাইরেও কিছু টুকিটাকি জিনিস আছে যেগুলো আশা করি তোমাদের এতদিনে আয়ত্ত হয়ে গিয়েছে। তো এর বাইরে যদি কোনো প্রবলেম থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করতে পারো। তোমাদের এই ক্লাসগুলো নেওয়া হয় এই জন্য যাতে তুমি সরাসরি তোমার যে টিচার তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারো, ইন্টারঅ্যাক্ট করে তোমার সমস্যাগুলো সমাধান করতে পারো। তো মোটামুটি এই টাইপগুলো যদি ঠিকভাবে আয়ত্ত থাকে তোমার, তাহলে তুমি ম্যাট্রিক্স থেকে যে কোনো কোশ্চেনের অ্যান্সার করতে পারো। আরেকবার বলবো যে এই যে বিপরীত ম্যাট্রিক্স, ক্রেমারের নিয়ম, বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমাধান, এই জিনিসগুলো সবগুলোর ক্ষেত্রে সেম টাইপ। তাই তুমি এই ম্যাটটা যেভাবে দেখলা তুমি অন্য কোনো ম্যাট্রিক্সের জন্য
এই বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমাধান করার প্রসিডিউর সেম, ক্রেমারের নিয়ম সবগুলো ম্যাট্রিক্সের জন্য সেম, বিপরীত ম্যাট্রিক্সও এমনিতেই সেম, কিন্তু নির্ণায়ক হচ্ছে এক একটা ম্যাট্রিক্সের জন্য এক একটা নির্ণায়কের জন্য এক একভাবে আগাতে হয়, এক একভাবে ফার্স্ট 2-3টা লাইন করতে হয়। তো ওই জিনিসগুলো অনেকবার প্র্যাকটিস করে করে তোমার আয়ত্ত করতে হবে, বুঝছো? আমি মুছে ফেলতেছি ম্যাট্রিক্স। আমরা এখন সরল রেখায় চলে যাব। আচ্ছা, তো সরলরেখা চ্যাপ্টারটা আসলে অনেক হিউজ টু কভার উইদিন ওয়ান ডে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো সরলরেখার জন্য অনেক ধরনের টাইপ আছে। সরলরেখা হচ্ছে হিউজ একটা চ্যাপ্টার, আগে বললাম। তো হচ্ছে এইখান থেকে শেষ মুহূর্তে যেটা করতে পারো সেটা হচ্ছে একইভাবে ম্যাথের জন্য আমি সব চ্যাপ্টারের জন্যই বলবো যে বোর্ড কোশ্চেনগুলো অ্যাটলিস্ট ভালোভাবে সলভ করে যাও, তাতে একটা বেসিক ধারণা পেয়ে যাওয়া যে কোন কোন টাইপের কোশ্চেন তোমার বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো সরলরেখার জন্য আমি টাইপ ওয়াইজ আগাবো। মোটামুটি 6-7টা টাইপের ম্যাথ তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো। তো প্রথম যে টাইপ, তোমরা হচ্ছে আমি যখন একটা টাইপ করব, তো ওই টাইপের ফর্মুলাগুলো তুমি একসাথে লিখে ফেলবে। তো ওই পেজটা একটু খালি রেখে তুমি আরেকটা অন্য কোনো ম্যাথ করতে পারো। পরে যখন আরেকটা টাইপ করাবো, তুমি ওই পেজে ফেরত এসে ওই পরের টাইপের ফর্মুলাগুলো একসাথে করে রাখলাম। এতে যেটা হবে, তোমার সব ফর্মুলাগুলো একসাথে থাকবে। আর একটা সাজেশন, সেটা হচ্ছে যে তুমি এখন যতই পড়াশোনা করো, অনেক কিছু পড়তেছো, তুমি এখন এক চ্যাপ্টার একদিনে পড়তেছো, তোমার অনেক ভালোভাবে পড়া হচ্ছে, কিন্তু এক্সামের আগে তোমার একটা ফুল বই একদিনে কভার করতে হবে। আবার অ্যাডমিশনের সময় যখন যাবা, সামনে এইচএসসি, তারপর অ্যাডমিশনও দিবা, ভর্তি পরীক্ষা দিবা ইনশাল্লাহ। তো তখন তোমাদের দেখা যাবে এক একটা ভর্তি পরীক্ষায় 3-4টা বইয়ের উপর থেকে হচ্ছে, 3-4টা সাবজেক্টের উপর থেকে হচ্ছে। তো তখন এত ইনফরমেশন একসাথে মাথায় রাখাই প্রবলেম হয়ে যাবে। তো সেটা সাজেশন থাকবে যে তুমি অ্যাটলিস্ট বেসিক জিনিসপত্র ভুলে যাও। যেটা করতে পারো যে ম্যাথ ফিজিক্সের জন্য বেসিক্যালি যে তোমার যে ফর্মুলা আছে, ফর্মুলা আলাদা একটা জায়গায় লিখে রাখতে পারো। অনেক বইটিও পাওয়া যায়, বইয়ের শুরুতেও থাকে, বাট আমি প্রিফার করি নিজে আলাদা লিখে রাখা, একবার তাদের একবার পড়াও হয়ে যাচ্ছে। তো ওই লিখে রাখা জায়গাটা প্রায় মাঝে মধ্যে তুমি রিভিশন দিলে, কয়েকদিন পর পর একবার রিভিশন দিলে তোমার ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত দেখবা যে অনেকটাই আয়ত্ত হয়ে গেছে, আর কোনো জিনিস তুমি হুটহাট করে ভুলে যাচ্ছ না। ওকে, তো সরলরেখার প্রথম যেটা টাইপ, এই রিলেটেড ম্যাথগুলো টাইপ 1 এর মধ্যে যাচ্ছে না। ঠিক আছে, তো পোলার কার্টেসীয় স্থানাঙ্ক কি, দুইটি বিন্দুর দূরত্বের বিষয়ে আসছি। তো পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্ক কি? কার্টেসীয় স্থানাঙ্ক বলি আমরা হচ্ছে কোনো একটা পয়েন্টকে আমি যদি এক্স ভুজ এবং কোটি দিয়ে প্রকাশ করি, সেটাই হচ্ছে আমার কার্টেসীয় স্থানাঙ্ক। লাইক এটা একটা যদি একটা পয়েন্ট থাকে, এই যে আমরা ইউজুয়ালি যেটা করি এক্স ওয়াই দিয়ে লিখি না, এখানে এক্স ওয়াই কি বোঝায় যে বিন্দুটার ভুজ কত, এটা হচ্ছে আমার এক্স, আর বিন্দুটার কোটি সেটা হচ্ছে আমার ওয়াই। এইভাবে কোনো একটা বিন্দুকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে কত দূরত্বে আছে এভাবে প্রকাশ করাকে বলতেছি আমি কার্টেসীয় স্থানাঙ্ক। আর পোলার স্থানাঙ্ক কি? পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমি এই যে সেম বিন্দুটাকে এক্স ওয়াই সাপেক্ষে না বলে, এক্স ওয়াই রেসপেক্টে না বলে এভাবে বলতে পারতাম না যে এই যে বিন্দুটা, আমার যে গিভেন বিন্দুটা, ওই বিন্দুটা মূল বিন্দু থেকে কত দূরত্বে আছে, আমার যে গিভেন বিন্দুটা, ওই বিন্দুটা মূল বিন্দু থেকে কত দূরত্বে আছে, এবং সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করতেছে, এই কারণেও বলতে পারতাম না যে বিন্দুটা মূল বিন্দু থেকে কত দূরত্বে আছে এবং এক্স অক্ষের সাপেক্ষে কত কোণ উৎপন্ন করতেছে। এটাই হচ্ছে আমার ওই বিন্দুটার অবস্থান নির্দেশ করতেছে।
তো এইভাবেও প্রকাশ করা যায় এক্স ওয়াই সাপেক্ষে, আবার কোনো একটা বিন্দুকে আমি এইভাবেও প্রকাশ করতে পারি। তো এটাকে বলতেছি আমি কার্টেসীয়, আর এটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। ঠিক আছে? তো এখন এটা মুছে ফেলি। তো পোলার থেকে কার্টেসিয়াতে ট্রান্সফার কিভাবে করে? এটা হচ্ছে আমার থিটা, এটা ছিল আর, এটা অবশ্যই আমার এক্স, আর এটা হচ্ছে বস্তুটার ভুজ, এবং এটা হচ্ছে বস্তুটার কোটি অর্থাৎ ওয়াই। তো এইখান থেকে আমি বলতে পারি না যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের জন্য আবার আমরা জানি যে অতিভুজের স্কয়ার হচ্ছে বাহুর স্কয়ার যোগ ভূমির স্কয়ার, মানে লম্বের স্কয়ার যোগ ভূমির স্কয়ার। তো এখান থেকে বলা যায় হচ্ছে আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, বা আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা হচ্ছে আর থিটা সমান কি বলা যায়? দেখো এখান থেকে বলা যায় না, এখান থেকে বলা যায় যে tan থিটা সমান লম্ব বাই ভূমি অর্থাৎ y বাই x। এখান থেকে থিটা সমান বলা যায় হচ্ছে tan ইনভার্স y বাই x। এটা হচ্ছে আমার কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। বুঝেছেন? তো আমরা একটা ম্যাথ দেখি, প্রবলেম দেখি। এখন আমি একটা প্রবলেম দেখাবো, এর মধ্যে বেশ কয়েকটা জিনিস কভার করার চেষ্টা করব। -2 এটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক দেয়া আছে -2, +2। এটা কি কার্টেসীয় স্থানাঙ্ক দেখে বোঝা যাচ্ছে। তো এটাকে যদি বলে এই কার্টেসীয় থেকে পোলারে ট্রান্সফার করো, পোলার স্থানাঙ্কে ট্রান্সফার করো, তো আমার কি করতে হবে? কার্টেসীয় দেয়া আছে, পোলারে নিতে হবে। তো পোলারে কি থাকবে? পোলারে থাকবে হচ্ছে আর আর থিটা। ঠিক আছে? কারণ আমি x y থেকে r থিটাতে ট্রান্সফার করব। এখন আমি r সমান কি জানি? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। r সমান হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, যেখান থেকে বলা যায় হচ্ছে 4 + 4 রুট ওভার 8, মানে হচ্ছে 2√2। এর সমান কি বলা যায়? tan ইনভার্স 2/-2 মানে -1, অর্থাৎ tan কততে -1 হয়? অর্থাৎ tan ইনভার্স -1 মানে হচ্ছে -π/4। ঠিক আছে? এখন দেখো এই যে বিন্দুটা যে কার্টেসীয় স্থানাঙ্কে দেয়া ছিল, কার্টেসীয় স্থানাঙ্কে যে দেয়া ছিল এটার অবস্থান কোথায় দেখো? -2 + 2, -2 + 2 অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে। আর তুমি যেটা বের করছো এই যে পোলার স্থানাঙ্কে বের করছো, এটার অবস্থান কোথায় আসে দেখো তো? আর হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব, সেটা যে কোনো দিকে হতে পারে, কিন্তু থিটা কোথায় তোমার দেখো? -π/4, যেটা কি এই চতুর্থ চতুর্ভাগের কোথাও একটা নির্দেশ করে না? তাহলে তোমার দুইটা ক্ষেত্রে কেস ডিফারেন্ট হয়ে গেল না? এটা তো হওয়া যাবে না। তোমার তো এই যে আর থিটা যেটা বের করছো, থিটা অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে হতে হবে। তো এই অবস্থাটা কি করব? এই অবস্থায় এটা যদি আমি 180 ডিগ্রি ঘুরিয়ে দেই, এই থিটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারি, তখন সেটা দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে। আর আমরা জানি কি tan থিটা এর মান যদি আমি 180 ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে তার মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ tan থিটা সমান tan 180 প্লাস থিটা। ঠিক আছে? দুইটা জিনিস সেম থাকে। তো যেটা করব এখানে লিখবা যে যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে ছিল না, চতুর্ভাগে, কাজেই থিটার সমান কি করব? এর সাথে 2π যোগ করে দেবো, অর্থাৎ 180 ডিগ্রি যোগ করে দেবো। তাহলে যেটা হবে থাকবে হলো আমার আলটিমেটলি থাকবে হলো আমার 3π/4। এটা কি তোমার দ্বিতীয় চতুর্ভুজে চলে আসবে। এটাই হচ্ছে তাহলে অ্যানসার, যে আর হচ্ছে এত এবং থিটা হচ্ছে 3π/4।
মুছে ফেলতেছি। আচ্ছা, আর যদি এটা কি দেখলাম আমরা যে কার্টেসীয় থেকে পোলারে, কার্টেসীয় থেকে পোলারে, যদি পোলার থেকে কার্টেসীয়তে নিতে বলতো তখন কি করতাম, অর্থাৎ পোলার থেকে কার্টেসীয় মানে আমার আর আর থিটার মান দেয়া আছে, আমার এটা থেকে এক্স ওয়াই তে নিতে হবে, ঠিক আছে। এইখানে x সমান বলা যায় হচ্ছে r cos থিটা, y সমান বলা যায় হচ্ছে r sin থিটা। তো x r cos থিটা বের করে আমার r আর থিটার মান তো দেয়াই গেছে, তো r cos থিটা সমান x আর r sin থিটা সমান y, এটা বসাইলে হচ্ছে আমার পোলার থেকে কার্টেসীয়তে চলে যেত খুব সহজেই। আচ্ছা, আর হচ্ছে দুইটি বিন্দুর দূরত্ব, দুইটি বিন্দুর দূরত্বের ফর্মুলা কি, তোমার যদি দুইটা পয়েন্ট থাকে x1 y1 এবং x2 y2, এই দুটার মধ্যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব সমান হবে রুট ওভার ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের হোল স্কয়ার। এই তো এটাই, ঠিক আছে। ইজি, এটার এই টাইপের ম্যাথ আসলেও ইজিলি পারবা, যে তোমার দুটো পয়েন্ট দেওয়া থেকে মধ্যে দূরত্ব নির্ণয় করতে বললে জাস্ট ফর্মুলার মধ্যে বসালেই হয়ে যাচ্ছে। তো এছাড়া এইটা কোন কাজে লাগে, এছাড়া হচ্ছে তোমার এমন ম্যাথ দিতে পারে যে তোমার চারটা পয়েন্ট, একটা চতুর্ভুজের চারটা পয়েন্ট দিয়ে দিল, তোমার একটা চতুর্ভুজের চারটা পয়েন্ট দিয়ে দিল, এরকম কোনো একটা চারটা পয়েন্ট দিয়ে দিল, চারটা পয়েন্ট দিয়ে বললো যে এটা আয়ত না সামান্তরিক না রম্বস না বর্গ, কোনটা প্রমাণ করো। এটা কিভাবে করবা, তুমি চারটা পয়েন্ট তো জানা থাকবে তোমার, ঠিক আছে, চারটা পয়েন্ট জানা থাকবে, তুমি তাদের মধ্যে দূরত্ব যদি বের করো, ঠিক আছে, মধ্যে দূরত্ব এই সূত্র অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারবা। যদি বের করো তাহলে হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা, এই বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা, এই বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। এখন যদি চারটা বাহুর দৈর্ঘ্য সমান আসে তাহলে সেটা কি, আইদার বর্গ অথবা রম্বস। তো বর্গ আর রম্বস অথবা বর্গ অথবা রম্বস, এখন তুমি তারপর কি করবা, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করবা, এই কর্ণের দৈর্ঘ্য বের করবা, এই কর্ণের দৈর্ঘ্য বের করবা, তারপর দেখাবা যদি কর্ণদ্বয় সমান আসে তাহলে হচ্ছে সেটা বর্গ, আর রম্বসের ক্ষেত্রে আমরা জানি কি কর্ণদ্বয় অসমান, ঠিক আছে। যদি চারটা বাহু সমান এবং কর্ণদ্বয় সমান আসে তাহলে বর্গ, এবং চারটা বাহু সমান এবং কর্ণদ্বয় অসমান আসে তাহলে রম্বস। এখন যদি তোমার চারটা বাহু সমান না, দুইটা বাহু সমান, দুইটা বাহু আসলো, অর্থাৎ বিপরীত বাহুদ্বয় সমান আসলো, সেক্ষেত্রে কি হবে, আমরা জানি কি সামান্তরিক অথবা আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় সমান। তো একইভাবে আবার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবা, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে বলবা যে যদি বিপরীত বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য সমান হয় তাহলে সেটা আয়ত, এবং যদি বিপরীত বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য বিপরীত বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান বাট কর্ণের দৈর্ঘ্য অসমান, সেক্ষেত্রে সেটা সামান্তরিক। এই ইজি। আচ্ছা, তাহলে আমরা পরের টাইপে চলে যাবো। আর আচ্ছা, আজান দিচ্ছে, সো আমি শেষ হওয়া পর্যন্ত আর কথা বলবো। আচ্ছা, আসলে আমরা পরের টাইপটা দেখি।
আরেকটা হচ্ছে বিভক্তিকরণ। বিভক্তিকরণ সেটা অন্তর্বিভক্তি হইতে পারে, বহির্বিভক্তি হইতে পারে। বিভক্তিকরণের জন্য সূত্র কি? সূত্র হচ্ছে কোন একটা রেখাকে এ হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে b হচ্ছে আচ্ছা, তো আমার দুইটা পয়েন্টের সংযোজক রেখাকে, অর্থাৎ একটা রেখাকে কোনো একটা পয়েন্ট, কোনো একটা বিন্দু যদি m1 এবং m2 এই দুই ভাগে ভাগ করে ফেলে, দুইটা পয়েন্টের সংযোজক রেখাকে কোনো অন্য একটি তৃতীয় পয়েন্ট যদি m1 m2 এই অনুপাতে ভাগ করে ফেলে, সেক্ষেত্রে যে বিন্দুটা ভাগ করছে তার ভুজ x সমান হবে m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2, এবং তার কোটি সমান হবে m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। এই ফর্মুলাটা তোমরা আগে যে ফর্মুলাটা লিখছিলে না তার নিচে লিখতে হবে। তো এটা হচ্ছে অন্তর্বিভক্তির জন্য, ঠিক আছে? অন্তর্বিভক্তির জন্য ঠিক আছে, যদি কোনো একটা পয়েন্ট, কোনো একটা বিন্দু অন্তর্বিভক্ত করে অন্য কোনো একটা রেখাকে, সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা। আর যদি এইটাই বহির্বিভক্ত করতো, সে এখানে a এখানে b, আমার y যদি এখানে হইতো, এটা আমার a b ঠিক আছে, বাট y পয়েন্টটা যদি এখানে চলে যেত, তখন কি এটা বহির্বিভক্ত করছে না? ওকে, ভিতর বিভক্ত করছে করে না, কিন্তু বহির্বিভক্ত করছে। তো সেক্ষেত্রে ফর্মুলা হইতো এইটা, অর্থাৎ বহির্বিভক্তর জন্য ফর্মুলা হচ্ছে এই সেম y এর স্থানাঙ্ক হচ্ছে জাস্ট সূত্রের মধ্যে আগেরটার মধ্যে জাস্ট একটা মাইনাস বসবে। আচ্ছা, ইজি। তো আসো আমরা একটা ম্যাথ দেখে ফেলি। এটার মধ্যে তো হচ্ছে মাইনাস। আচ্ছা, আমার যদি একটা ম্যাথ এরকম থাকে যে একটা পয়েন্ট হচ্ছে a এর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 2 4 এবং b দেওয়া আছে বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ
এ ও বি বিন্দু দ্বারা সংযোজক রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এ বি সমান 3bc হয়। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, অর্থাৎ যে বিন্দুটা কর্তৃক বিভক্ত হয়েছে সেই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে। এর বলো, আমাদের বলে দাও যে অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত, বলে দাও তো। এটা অন্তর্বিভক্ত করছে না বহির্বিভক্ত করছে? সি বিন্দুটা এবি এবি কে অন্তর্বিভক্ত করছে না বহির্বিভক্ত করছে, বলো। দেখো, আমি এবি কে সি পর্যন্ত বর্ধিত করছি যাতে এবি সমান 3bc হয়েছে। এবি সমান 3bc হয়েছে, যেহেতু সি পর্যন্ত বর্ধিত করছি তাহলে অবশ্যই সি বিন্দু এবি কে কি বহির্বিভক্ত করছে। সি বিন্দু এবি কে বহির্বিভক্ত করছে। এখন এটা সলিউশনে এবি সমান 3bc, এবি কে বলা যায় না এসি মাইনাস বিসি সমান 3bc। দেখো, এবি কে এসি মাইনাস বিসি বলা যায়, এবি কে এসি মাইনাস বিসি বলা যায়। এখান থেকে বলা যায় হচ্ছে এসি সমান বিসি কোইসিটি নিলে 4bc, অর্থাৎ এসি অনুপাত বিসি সমান হচ্ছে 4:1। অর্থাৎ এইটুকু হচ্ছে 1, এইটুকু হচ্ছে আবার 4। এসি অনুপাত বিসি হচ্ছে 4:1, এসি অনুপাত বিসি 4:1, দেখে বোঝা যাচ্ছে। তো এখন তাহলে সি হচ্ছে বহির্বিভক্ত করছে আর কত অনুপাতে করছে? 4:1 অনুপাতে করছে। তাহলে কি সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক যদি xy হয়, ধরি সি বিন্দুর স্থানাঙ্ক কত? xy, তাহলে x সমান হবে কি? x সমান হবে, আমরা সূত্র কি জানি? m1 x2 বহির্বিভক্তের জন্য, এটা যেহেতু বহির্বিভক্ত তাহলে m1 x2 মাইনাস m2 x1 বাই m1 মাইনাস m2। এটা হচ্ছে ভুজের স্থানাঙ্ক। আর কোটির স্থানাঙ্ক কি ছিল? m1 y2 মাইনাস m2 y1 বাই m1 মাইনাস m2। দেখি m1 x2, তো আমি m1 কে 1 ধরে নিচ্ছি, যে কোনো একটা ধরে করলেই হবে, যে আমি তুমি 4 কেও m1 ধরে নিতে পারতাম। আচ্ছা, তো আমি এর স্থানাঙ্ক জানি হচ্ছে -24, বি এর জানি হচ্ছে 4, 5। m1 x2 1 into -2 মাইনাস m2 x1, m2 x1 কত? 4 বাই m1 মাইনাস m2। আবার y সমান কি? m1 y2 কত? 4 মাইনাস m2 কত? 4 y1 হচ্ছে 5 বাই হচ্ছে m1 মাইনাস m2। এটা যদি করি তাহলে -2 মাইনাস 16 বাই -3, এটা যোগফল কত হবে? 6 প্লাস 6। দেখো এটা যদি করি 4 মাইনাস 20 বাই হচ্ছে -3, তাহলে মাইনাস
আচ্ছা আচ্ছা, ম্যাথে এই বিন্দুটা b সমান হচ্ছে 4 মাইনাস 5, ঠিক আছে? 2 বিন্দু করছিলাম 4 মাইনাস 5 ছিল, তাহলে এটাও 4 মাইনাস 5, 4 মাইনাস 5 থাকলে এখানেও 4 মাইনাস 5, তাহলে এখানে কি হবে? প্লাস 5 থাকলেও একই রকম আসবে, এখানে জাস্ট একটা ফ্র্যাকশন চলে আসতো, কিন্তু এখন মাইনাস 5 ধরলে আর ফ্র্যাকশন আসবে না, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, এখান থেকে বলা যায় হচ্ছে মাইনাস 8। তোমার যদি প্লাস 5 থাকতো সেক্ষেত্রেও করতে পারতে, জাস্ট এখানে একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসতো, এটা কোনো বিষয় না, ঠিক আছে? এভাবে ধরলেও হবে, মানে আগে যেটা ছিল এভাবে করলেও হবে। তাহলে সি এর স্থানাঙ্ক কত? সি এর স্থানাঙ্ক হচ্ছে 6 মাইনাস 8, রাইট অ্যানসার। এতো টাইপ 3। টাইপ 3 হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত, ক্ষেত্রফল সম্পর্কিত সম্পর্কিত, ওকে? তো এখন কোন একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকে, কোন একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, এটা যদি x1 y1, এটা x2 y2, তো এটা x3 y3 যদি হয়, তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকে, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল নির্ণয় করার দুইটা প্রসিডিউর আছে। আমি ত্রিভুজটার নাম দেই ABC, ABC, তাহলে ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হবে দুইটা প্রসিডিউর, এটা হচ্ছে হাফ ভুজ অর্থাৎ ভুজ কোটি 1 ভুজ কোটি 1 ভুজ কোটি 1, মানে তিনটা পয়েন্ট লিখে পাশে একটা 1 1। তো এইটা তুমি বিস্তৃত করতে জানো, ম্যাট্রিক্স চ্যাপ্টার অলরেডি শিখে ফেলছো, যেটা তুমি বিস্তৃত করলেই তোমার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো আরেকটা প্রসিডিউর আছে, সেটা হচ্ছে আচ্ছা, এখানে কি করতে হবে? এখানে হচ্ছে তুমি এই বরাবর গুণ করবা, এই বরাবর তিনটা গুণ করে তিনটা ইন্টারনালি যোগ করবা, তারপরে এই বরাবর মাইনাস করবে, ঠিক আছে? তারপর হাফ দিয়ে মানে 2 দিয়ে ভাগ করলেই তোমার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো এই প্রসিডিউরটা, এই দ্বিতীয় প্রসিডিউরটা তোমার অন্যান্য বহুভুজের ক্ষেত্রে প্রযোজ্য, তুমি চতুর্ভুজের জন্য এইভাবে করতে পারো। তখন এখানে যখন তিনটা বাহু পর্যন্ত গেছি, ওখানে 4 নম্বর বাহু গিয়ে আবার প্রথম বাহু আসতো, মানে প্রথম বাহুর জন্য প্রথম পয়েন্টটা আসতো, প্রথম শীর্ষবিন্দুটা আসতো, তো তারপরে একই প্রসিডিউরে হিসাব করলে হয়ে যেত, ওকে? এখন বলো যে তোমাকে যদি ক্ষেত্রফল বের করতে দিলে তো এখান থেকে ডাইরেক্ট বসাই দিলেই পেরে যাবে, কিন্তু যদি বলে তিনটা পয়েন্ট দিয়ে যদি বলে দেখাও যে এই বিন্দু তিনটি একই রেখার উপরে অবস্থান করছে, তিনটা পয়েন্ট দিয়ে যদি বলে প্রমাণ করো যে এই রেখা তিনটি একই বিন্দুর উপরে অবস্থান করছে, ঠিক আছে? তো ওই রেখা তিনটার জন্য কি বলা যায়? ওই রেখা তিনটার জন্য বলা, ওই বিন্দু তিনটার জন্য কি বলা যায়? বলা যায় না যে ওই বিন্দু তিনটে নিয়ে গঠিত যে ত্রিভুজ, তার ক্ষেত্রফল 0 হবে। তোমার যদি তিনটা পয়েন্ট দেওয়া থাকে, যদি বলে যে দেখাও যে তারা একই সরলরেখার উপর অবস্থান করছে, তো ওইটাকে আমি ঘুরিয়ে এভাবে বলতে পারি যে ওই তিনটা বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? 0, ঠিক আছে? কারণ হচ্ছে তোমার দেখো এই ত্রিভুজের একটা ক্ষেত্রফল অবশ্যই আছে, যেহেতু ভিতরে এরিয়া আছে, কিন্তু এই বিন্দুটাকে যদি আমি আস্তে আস্তে কাছে নিয়ে আসি, এই বরাবর নিয়ে আসি, তখন ক্ষেত্রফল কমে যাবে। তো আস্তে আস্তে আরো নামিয়ে যদি এই বরাবর নিয়ে আসি, তখন কি এই ত্রিভুজের ক্ষেত্রফল 0, ওকে? তো যদি বলে তোমাকে তিনটা পয়েন্ট দিয়ে যে দেখাও যে এই তিনটি পয়েন্ট একই সরলরেখার উপর অবস্থান করছে, তোমরা কি করবা? এই যে ক্ষেত্রফল সূত্রটাকে দেখাইলাম, ওই সূত্রের মধ্যে, ওই ক্ষেত্রফলের মধ্যে ওই পয়েন্ট তিনটা বসাবা, বসাইলে ক্ষেত্রফল 0 আসবে, এটাই দেখাবা যে ক্ষেত্রফল 0 আসতেছে। ক্ষেত্রফল 0 আসতেছে মানে কি? একই সরলরেখার উপর অবস্থান করতেছে, ওকে?
তো ক্ষেত্রফল রিলেটেড এই টাইপের ম্যাথই আসে। তো ক্ষেত্রফল রিলেটেড এই টাইপের ম্যাথ আসে। আর হচ্ছে এমন দিতে পারে যে তোমার ক্ষেত্রফল দেয়া আছে, কোনো একটা পয়েন্টের ভুজ বা কোটি দেয়া নেই, বা কোনো একটা পরামিতিক ফাংশনের আকারে লেখা, টি এর আকারে লেখা। তো ওই অবস্থায় ওই পরামিতিক ফাংশন বা কোনো একটা ভুজ বা কোটির মান বের করতে বলবো। কি করবা? আসলে সেই ফর্মুলার মধ্যে তুমি একটা আননোন থাকতেছে, আর এই সিটের ক্ষেত্রফল তো তুমি জানোই, একটা তোমার আননোন থাকতেছে, তুমি এই সিটের নির্ণায়কের মান বের করে একটা আকার পেয়ে যাবা। ওই আকারে জাস্ট তোমার একটা ইকুয়েশন পেয়ে যাবে, এখানে তোমার জাস্ট একটাই আননোন থাকবে। তো ওইটা সলভ করলে তুমি ওই বিন্দুর মান, ওই পয়েন্টের মান পেয়ে যাবে। আচ্ছা, এরপর টাইপ 4। টাইপ 4 হচ্ছে বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ। তো তোমার যে গিভেন ডাটা, সেটার উপর বেস করে তোমার বিভিন্ন ধরনের ওই ডাটাগুলোর উপর বেস করে কিভাবে সরলরেখার সমীকরণ বের করা যায় এটা জানতে হবে। ওকে, তো বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ বের করার আগে আমরা জেনে নেই, যেটা তোমরা অলরেডি হয়তো জানো, তারপর আমি একবার বলে দেই যে ঢাল কি জিনিস। অর্থাৎ সরলরেখার ঢাল নিয়ে কথা বলতেছি না, বক্ররেখার ঢাল তো হবে ডিফারেন্সিয়েশনের মধ্যে, তো এটা আমাদের আলোচ্য বিষয় না। ঢাল কি জিনিস? ঢাল হচ্ছে কোনো একটা রেখার এক্স অক্ষের সাপেক্ষে উন্নতি কতটুকু, ওইটাই হচ্ছে আমার ঢাল। এক্স অক্ষের সাপেক্ষে কতটুকু উন্নতি, সেটাই হচ্ছে আমার ঢাল। অথবা এভাবেও বলা যায় যে কোনো একটা রেখার ভুজ, কোনো একটা রেখার সমীকরণের ভুজ যদি এক একক বাড়ে, তাহলে কোটি কতটুকু বাড়তেছে। ভুজ এক একক বাড়লে কোটি কতটুকু বাড়তেছে, সেটাই আমার ঢাল। তো ঢালকে এভাবে প্রকাশ করা যায় যে ডেল ওয়াই বাই ডেল এক্স, অর্থাৎ কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। ঢাল সমান কি? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। এখন এইটা দেখেই কিন্তু আমি বলতে পারি যে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই কতটুকু পরিবর্তন হচ্ছে, এটাই কিন্তু আমার ঢাল। আমি কিন্তু এটাই বলছি যে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই কতটুকু পরিবর্তিত হচ্ছে, এটাই আমার ঢাল। তো এই জিনিসটাকে, এটা যদি থিটা, এটাও থিটা, তবে এটাকে বলতে পারি ট্যান থিটা। ডেল ওয়াই বাই ডেল এক্স কে বলা যায় না ট্যান থিটা। এই ঢাল সমান হচ্ছে ট্যান থিটা বা কোটি দ্বয়ের পরিবর্তন বাই ভুজ দ্বয়ের পরিবর্তন। ওকে, এখন বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ আসো আপনি একটু দেখি। পয়েন্ট 1, এটা হচ্ছে তোমরা ওই যে ফর্মুলা যেখানে লিখেছিলে ওইটা নিচ থেকে আবার লেখা শুরু করো যে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এর সমীকরণ কি? y সমান mx প্লাস c, না সরি mx, y সমান mx। মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? y সমান mx। ঠিক আছে, এখন যদি মূলবিন্দুগামী না হয়, মূলবিন্দুগামী না হলে সেক্ষেত্রে সমীকরণ হচ্ছে y সমান mx প্লাস c, যেখানে m তো হচ্ছে ঢাল আর c হচ্ছে y অক্ষের ছেদক। y অক্ষকে যে পয়েন্টে ছেদ করবে সেটাই হচ্ছে আমার c। এখন দেখো c যদি 0 হয়ে যেত তাহলে কি y সমান mx হয়ে যেত। এই c যদি 0 হয়ে যেত তাহলে এই ফর্মুলাটাই কি এটা হয়ে যায় না? তো c সমান 0 ওই পয়েন্টে মিন করে যেখানে মূল বিন্দুতে y অক্ষকে ছেদ করবে। ওকে, আই হোপ ইটস ক্লিয়ার। আচ্ছা, তারপরে 2 হচ্ছে ঢাল m এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঢাল হচ্ছে একটা সরলরেখার m এবং সরলরেখাটা x1 y1 বিন্দুগামী। তো তার জন্য সমীকরণ হচ্ছে y মাইনাস y1 সমান m ইনটু x মাইনাস x1। ওকে, ঢাল m এবং x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 সমান m ইনটু x মাইনাস x1। এখন যদি আবার তোমার ঢাল দেয়া নেই, তোমার দেয়া আছে দুইটা পয়েন্ট, মানে কোন একটা সরলরেখা যদি x1 y1 এবং
x2 y2 বিন্দুগামী হয়, সেসব ক্ষেত্রে সরলরেখার সমীকরণ হচ্ছে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। হ্যাঁ, আচ্ছা, আর একটা যেটা আছে সেটা হচ্ছে যদি যদি তোমার যে রেখাটা, যে সরলরেখাটা, এটা তোমার একটা সরলরেখা, সে যদি x অক্ষের সমান্তরাল না হয় বা y অক্ষের সমান্তরাল না হয়, তাহলে অবশ্যই তো সে রেখাটা x অক্ষ এবং y অক্ষের কোনো না কোনো পয়েন্টে ছেদ করবে। কি বলছি? যদি কোনো একটা সরলরেখা x অক্ষের বা y অক্ষের সমান্তরাল না হয়, তাহলে বোঝাই যায় যে অবশ্যই কোনো না কোনো পয়েন্টে x অক্ষ এবং y অক্ষকে ছেদ করছে। যদি কোনো একটা সরলরেখা x অক্ষ এবং y অক্ষকে a এবং b বিন্দুতে ছেদ করে, a এবং বিন্দুতে অক্ষদ্বয়কে ছেদ করলে সমীকরণ কি হবে? সমীকরণ হবে x বাই a প্লাস y বাই b সমান হচ্ছে 1। এই আচ্ছা, তো এইখান থেকে একদম ইজি ম্যাথ কিছু আসার মতো, তো ওইগুলো তোমরা পারবা। তো ওই টাইপগুলো আমি দেখাবো না। তারপরে স্পেসিফিক কোনো প্রবলেম হলে তোমরা এখন ওই কমেন্ট সেকশনে বলতে পারো, অথবা আমি পরবর্তী ক্লাস যখন নিব তখনও কমেন্ট সেকশনে জানাতে পারবা, ঠিক আছে? তখন আমি দেখাই দেবো। ওকে, তো আমরা একটা ম্যাথ দেখি, সবগুলো রিলেটেড একটা ম্যাথ দেখি, মুছে ফেললাম।